বা এখন যে বাড়িটি আছে ওইটা ওই সময়ে একটি হিন্দু বাড়ি ছিল, বা ওই সময় হিন্দু পরিবাররা বসবাস করত। আর ওনার নানার বাড়ির নাম প্রধানিয়া বাড়ি, কিন্তু নাম প্রধানিয়া বাড়ি হলেও সবাই এক নামে চেনে রামরা বাড়ি হিসাবে। আর রামরা বাড়ি মূলত দিঘির 3 পারে অবস্থিত, মানে দিঘির উত্তর, পশ্চিম এবং পূর্ব, এই 3 দিকে এই রামরা বাড়ি অবস্থিত। আর দক্ষিণ যে পাড়টা রয়েছে দিঘির পাড়ে, এখানে একটি পাকা সড়ক রয়েছে যেখান দিয়ে মানুষ শহরে আসা যাওয়া করে। এই দিঘি কেন্দ্রিক তাদের বাড়ির নাম রাখা হয়েছে, তাই চাঁদপুরের অনেক মানুষই রামরা দিঘি এক নামে চেনে। অদ্ভুত বিষয় হচ্ছে যে বেশ কিছু মানুষ এই দিঘিতে বিভিন্ন মানত করে, দুধ কলা দিয়ে গোসল করে, বা বিভিন্ন ভোগ দিয়ে থাকে আর কি। এটা তাদের একটা বিশ্বাস যে এইখানে এগুলো করলে তাদের মনের আশা পূরণ হয় বা বিপদ আপদ দূর হয়। এটা জাস্ট তাদের একটা বিশ্বাস আর কি। তো এই বিশ্বাসের পেছনে বেশ কিছু ঘটনা রয়েছে। উনি সেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। ঘটনাটির সময়কাল আগেই বলেছি যে আনুমানিক প্রায় 1850 বা 40 বা এইরকমের একটা সময়। কারণ জাহাঙ্গীর ভাইয়ের নানার দাদা, এই দাদারাই তখন ছিল ছোট, তাহলে বুঝতে পারেন যে কত আগের ঘটনা ছিল এটা। যাই হোক, ওই সময়ে ওই এলাকাতে সনাতন ধর্মাবলম্বী অনেক পরিবার বসবাস করত। আর এখন যে রামরা দিঘিটি রয়েছে, ওই সময়ে এই জায়গাটি ছিল একটি আবাদি এবং ফসলি জমি। জমির পাশেই ছিল একটি হিন্দু বাড়ি এবং বেশ দূরে দূরে আরো কিছু হিন্দু বাড়ি ছিল। ওই জমির পাশেই যে হিন্দু বাড়িটি ছিল, সেই বাড়ির যে প্রধান কর্তা, তার নাম ছিল হচ্ছে রামচন্দ্র। রামচন্দ্র অত্যন্ত দরিদ্র একজন মানুষ ছিলেন। তিনি অন্যের জমিতে হাল চাষ করতেন। তার 2টো হালের গরু ছিল, এটি দিয়েই হাল চাষ করতেন। দেখা গেল জমি হাল চাষ করে দিলে ওই ফসলের একটি ছোট্ট অংশ তিনি পেতেন, এটা দিয়েই তার চলত। আর রামচন্দ্রের নামেই কিন্তু এই দিঘির নামকরণ করা হয়েছে। যাই হোক, তখন এখানকার এই সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলো এই যে জায়গাটা, যেখানে যে দিঘি রয়েছে, সেখানে চাষাবাদ করত, যে আশেপাশের যে জমি রয়েছে সেখানেও। কিন্তু তাদের কিন্তু একটা মেজর একটা প্রবলেম ছিল, সেটি হচ্ছে পানির একটা ভয়াবহ সমস্যা ছিল। কারণ তাদের এই মানে যেই গ্রামটি বা ছোট্ট যে একটা কলোনির মতো তারা সৃষ্টি করেছিল কিছু পরিবার মিলে, তাদের আশেপাশে বিশুদ্ধ পানি বা গোসল করার মতো পানির কোনো ব্যবস্থা ছিল না, অনেক দূরে যেতে হতো। বিশেষ করে বাড়ির নারী সদস্যদের খুবই কষ্ট করতে হতো, কারণ রান্না করার জন্য পানি, কাপড় চোপড় ধোয়ার জন্য পানি, তাদের গোসল করার জন্য পানি, খাবারের জন্য পানি, সব কিছুর জন্য এই নারীদেরকেই বহু দূরে গিয়ে এই পানি নিয়ে আসতে হতো, যেটা ছিল একটি অবর্ণনীয় দুর্ভোগের মতো। এই কারণে তখন ওখানকার যারা মানুষ ছিল, তখন তারা চিন্তা করলো যে আমরা একটি পুকুর খনন করি। পুকুর খনন করার জন্য তারা একটি জমি নির্দিষ্ট করলো সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে, এবং তারা নিজেরা শ্রম দিয়ে, যেহেতু তাদের আসলে বাইরের থেকে শ্রমিক এনে পুকুর খনন করানো সম্ভব ছিল না, তারা নিজেরা শ্রম দিয়ে এই পুকুর খননের কাজ শুরু করে দিল। এভাবে বেশ কয়েক সপ্তাহ কাজ করার পর যখন পুরোপুরিভাবে পুকুর তৈরি হয়ে গেল, কিন্তু পুকুর তৈরি করার পরই দেখা দিল এক সমস্যা। তা হচ্ছে পুকুরের পানি বেশি দিন থাকতো না, খুব দ্রুত শুকিয়ে যেত। আর পানি যখন হতো, তখন একটি বাচ্চা বা একটি 12-13 বছর বয়সী একটা ছেলে বা মেয়ে যতটুকু উচ্চতা হয়, তাদের কোমর পানি, এতটুকু পানি ছিল। কিন্তু এতটুকু পানিতে একটা বড় মানুষেরও কিন্তু গোসল করা হয় না, বা তিনি ডুব দিতে পারেন না। এইরকম একটা সমস্যা দেখা দিল। কিন্তু বেশ দূর দূরান্তে যে পুকুরগুলো রয়েছে, অতটুকু গভীরতায় কিন্তু তাদের পুকুরের পানি কানায় কানায় পরিপূর্ণ। এই সমস্যা কিন্তু সেখানে নেই। কিন্তু তাহলে এইখানে কেন? সবাই চিন্তা করলো যে হতে পারে যে এখানে পানির লেয়ার কম, অনেক নিচে, এই কারণে পানি মানে সহজে উঠছে না, এরকম হতে পারে।
কিন্তু আসলে কি তাই? না, আসলে তা ছিল না। সেটি জানা গেল কয়েকদিন পরে যে আসল ব্যাপারটি কি ছিল। এক রাতে রামচন্দ্র স্বপ্ন দেখে। স্বপ্নে আবছা ছায়ার মতো কোনো একজন মানুষ তাকে এসে বলছে, রামচন্দ্র, এই পুকুরের পানির সমাধান যদি চাস, তাহলে তোর দুটি হালের গরু রাতে পুকুর ঘাটে বেঁধে দিয়ে আসবি, তাহলে আর পানি শুকাবে না। যখন রাত পোহালো, তার ঘুম ভাঙলো, সে স্বপ্নের কথা ভুলে যায়। ঠিক দ্বিতীয় দিনে আবার সেই একই স্বপ্ন দেখে। কেউ একজন এসে বলছে যে তার গরু দুটি পুকুর ঘাটে বেঁধে দিয়ে আসতে, কিন্তু সেদিন সে স্বপ্নে তাদের গরু দিতে অস্বীকৃতি জানায়। সে তাদেরকে বলে দেয় যে পুকুর ঘাটে সে গরু বেঁধে আসবে না, কারণ তিনি অত্যন্ত গরিব মানুষ, এই গরু দুটোই তার সম্বল। এই গরু দুটো দিয়ে অন্যের জমিতে হাল চাষ করে তার সংসার চলে, তাহলে এই গরু দুটি যদি বেঁধে দিয়ে আসে, তাহলে তার সংসার চলবে কিভাবে? এই জন্য স্বপ্নে যে বা যারা এসেছিল তাদেরকে স্বপ্নের মধ্যেই দ্বিতীয় দিন সে না করে দেয় যে এটি তার পক্ষে সম্ভব নয়। শুধু তাই নয়, স্বপ্নের মধ্যে তাদের সাথে অনেক কাটাকাটিও হয়, মানে কথা কাটাকাটিও হয়। কথা কাটাকাটির একটা পর্যায়ে রামচন্দ্রের ঘুম ভেঙে যায়। যখন ঘুম ভাঙে, তখন তিনি ভাবেন হয়তো এটা দুঃস্বপ্ন ছিল, তাই তিনি আর কিছু মনে করেননি বা তেমন একটি গুরুত্বও দেননি। তারপরে আর কিছুদিন এই স্বপ্ন তিনি দেখেননি। একটা সময় তিনি ভুলেও যান এই স্বপ্নের কথা। কিন্তু একদিন একটি ভয়ানক স্বপ্ন দেখেন। তা হলো কয়েকজন বিশাল দেহী মানুষের অবয়ব তাকে রাগান্বিত স্বরে বলছে, তোকে অনেকবার বলেছিলাম তোর গরু দুটি দিতে, কিন্তু তুই দিলি না। এবার তোর অনেক বড় ক্ষতি হবে, তবে তোর এই ক্ষতির মাধ্যমে মানুষের উপকার হবে। এই স্বপ্ন দেখার পরপরে তিনি ঘুম থেকে উঠে বসেন। খুব ভয় পান স্বপ্নটা দেখে, সারা শরীর ঘেমে যায়। পাশে শুয়ে থাকা তার স্ত্রী জিজ্ঞেস করেন, কারণ তার উঠে যাওয়া দেখে তারও ঘুম ভেঙে যায়। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তখন পুরো ঘটনা তার স্ত্রীকে তিনি খুলে বলেন, যে শুরুতেও যে স্বপ্নগুলো দেখেছেন সেটাও তার মনে পড়ে, যে হ্যাঁ শুরুতেও তো একবার বলেছিল, এবং আজকে রাত্রে যে ঘটনাটা ঘটেছে এই স্বপ্নের মধ্যে সেটিও তিনি বলেন। তখন তার স্ত্রী বলেন যে ও কিছু নয়, তুমি হয়তো দুঃস্বপ্ন দেখেছো, শুয়ে পড়ো। স্ত্রীর সান্ত্বনায় তিনি শুয়ে পড়েন। ঠিক এভাবেই কয়েকটি দিন কেটে যায়। আবারও এই স্বপ্নের কথা তিনি প্রায় ভুলতে বসেছেন, কিন্তু এর মধ্যেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। তা হলো রামচন্দ্রের একটি কন্যা সন্তান ছিল। তার বয়স আনুমানিক 13 থেকে 14 বছর হবে। তার নাম কি ছিল তা জাহাঙ্গীর ভাইয়ের নানা উনি বলতে পারেননি যে ওই মেয়েটির নাম কি ছিল। এক্সাক্ট যে নামটা এটি আসলে জানা যায়নি। তো ওই মেয়েটি অন্যান্য ছেলে মেয়েদের সাথে দুপুরবেলা পুকুরে গোসল করতে নামতো। শুরুতেই বলেছি, পুকুরে কিন্তু আসলে মানুষ ডুবে যাওয়ার মতো পানি ছিল না। একটি 12-13 বছর বয়সী একটা ছেলে বা মেয়ের কোমর সমান পানি ছিল, সুতরাং সেখানে ডুবে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ওরা ওই কোমর পানিতেই ডুব দিত, ডুব দিয়ে গোসল করত, এবং অন্যান্য মানুষ একই কাজ করত। কেউ কেউ ওই মগে করে বা অন্য কোনো পাত্রে পানি নিয়ে গোসল করতো, যেহেতু ওই নিচে নামলে পানি ঘোলা হয়ে যায়, এই কারণে অনেকে এই কাজটি করত, কারণ পুকুরে তো পানি নাই, কি করবে। যাই হোক, সবার সাথে যখন পুকুরের পানিতে রামচন্দ্রের মেয়ে নামে এবং পানিতে নেমে অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল, এর মধ্যে রামচন্দ্রের মেয়ে নাকি ডুব দেয় পানিতে। বেশ কয়েকটা বাচ্চা সেই ডুব দেওয়া দেখেছে, কিন্তু কয়েক মিনিট হয়ে যায়, রামচন্দ্রের মেয়ে আর ডুব দেওয়ার পরে ওঠে না পানির উপরে। এদিকে বাচ্চা কাচ্চারা বলে যে কি ব্যাপার, ও কোথায় গেল, এত অল্প পানিতে ও কোথায় গেল। তখন এই বাচ্চারাই তাকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু রামচন্দ্রের মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ছেলেমেয়েরা চিৎকার চেঁচামেচি শুরু করে যে এই মেয়েকে পাওয়া যাচ্ছে না। তখন
বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির অন্য বড় সদস্যরা চলে আসে। তারা এসে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু রামচন্দ্রের মেয়েকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু এখানে একটা বাচ্চা হারিয়ে যাবে, এটা কি আদৌ পসিবল? আদৌ পসিবল নয়। আমাদের স্বাভাবিক চিন্তা বা বিজ্ঞান বলে যে এটা সম্ভব নয়। কারণ যেখানে পুকুরের পানি অল্প, সেখানে একটি মেয়ে কিভাবে হারিয়ে যাবে? পুকুরের পানিতে অনেক গভীর হলে সেটা একটা কথা ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, রামচন্দ্রের মেয়েকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। যাই হোক, রামচন্দ্র ও তার স্ত্রী, আত্মীয় স্বজন অনেক কান্নাকাটি করে। ওই রাত্রে রামচন্দ্র যখন ঘুমিয়েছিল, তখন সে আরেকটি স্বপ্ন দেখে। সেটি হচ্ছে, সেই বিশালদেহী অবয়বগুলো তার স্বপ্নে আবার আসে, এসে বলছে, তোকে বলেছিলাম তোর গরুগুলো দিতে, কিন্তু তুই আমাদের কথা শুনলি না, তাই তোর মেয়েকে নিয়ে গেলাম। এরপর তার ঘুম ভেঙে যায়, আবার কান্নায় ভেঙে পড়ে সে। সবচেয়ে আশ্চর্যের একটি বিষয় হলো, পরদিন সকালে যে ঘটনাটি ঘটে, এই ঘটনাটি দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। ভোরের আলো ফুটতেই মানুষ যখন খেতে যাচ্ছিল, তাদের বলদ হাল নিয়ে চাষাবাদ করার জন্য, তখন দেখে, আরে এ কি সেই পুকুর, যেই পুকুরটা আমরা খনন করেছিলাম? এটা তো এমন ছিল না। সবাই দেখে ওই পুকুরটি বিশাল আকৃতির একটি দিঘি হয়ে গেছে। মানে ওই জায়গায় সেই পুকুরটি আর নেই, এটি বিশাল আকৃতির একটা দিঘির আকার ধারণ করেছে। এবং এই পুকুরটি দিঘি হয়ে যাওয়ার কারণে আরো তো মাটি খনন করতে হয়েছে। সেই মাটিগুলো খুব সুন্দর করে পুকুরের পাড় বাধাই করা হয়েছে, মানে উঁচু করে বাঁধ দেওয়ার মতো বাধাই করা হয়েছে। সকলে আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, এমনটি কেন হলো? আর ওই দিঘি পানিতে কানায় কানায় ভর্তি। এলাকার বড় বড় হুজুর, যা আলেম ছিলেন বা পুরোহিত যারা ছিলেন তাদের ধর্মের, সকলে একই কথা বলে যে এটি কোনো মানুষের কাজ নয়, এটি জিনেদের কাজ। জিনেরাই এখানে এটি খনন করেছে। যাই হোক, এভাবে কেটে যায় কয়েক মাস, কয়েক বছর। আস্তে আস্তে মানুষ ভুলে যায় রামচন্দ্রের সেই মেয়ের কথা। এরপর দিঘি কেন্দ্রিক নতুন কিছু ঘটনার সৃষ্টি হয়। তা হলো, রাতের বেলা অনেক মানুষ দূর দূরান্ত থেকে যখন বাড়িতে ফেরে, তখন দিঘির পাশ দিয়ে যেহেতু যাতায়াতের পথ ছিল, এখন যেটা রয়েছে তখনও তেমনই ছিল, তখন দিঘির দক্ষিণ পাশ দিয়ে যাওয়ার সময় তারা দেখত যে পুকুরের ঠিক মাঝখানে একটি নৌকার মতো কিছু একটা, কিন্তু ঠিক নৌকা না, তার উপরে লাল শাড়ি পরা একটি মেয়ে বধূর সাজে বসে আছে। সবাই দেখত এটি রামচন্দ্রের সেই মেয়েটি, যে মেয়েটি পানিতে ডুবে গিয়েছিল। এটি দেখে সবাই ভয় পেত, দৌড় দিয়ে সবাই এই পথটি অতিক্রম করার চেষ্টা করত। অনেক মানুষ ভয় পেত, কিন্তু কোনো মানুষের কখনো কিন্তু কোনো ক্ষতি হয়নি। তারপর থেকে সেই হিন্দু বাড়িতে যখন কোনো বিয়ের বা বড় অনুষ্ঠান হতো, তখন দিঘির ঘাটলায় উঠে আসতো স্বর্ণের থালা, প্লেট, বড় বড় হাঁড়ি পাতিল বা বিভিন্ন আসবাবপত্র, যাতে করে বিভিন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠানগুলো সম্পন্ন করা যায়। প্রিয় লিসেনার্স, এইখানে যে ঘটনাটি মানে এখন আমি বলছি বা আমাকে যেটা বলা হয়েছে, এই ঘটনাটি আমি আমাদের ভূত.com-এর টিম, গোলাম রব্বী ভাই বা সাথে আমি সহ আরো অনেকে গিয়েছিলাম হবিগঞ্জের রতনপুর জমিদার বাড়িতে। ওই জমিদার বাড়ির যে পুকুর আছে, সেই পুকুরেও এই থালবাটি উঠে আসার ঘটনা সেখানে রয়েছে। তো এখানেও একই রকম একটি ঘটনা রয়েছে। তো যাই হোক, আমি এই ঘটনাটি আসলে এতটুকু পড়ছি না, এটা একটু স্কিপ করে যাচ্ছি, কারণ এতটুকু ঘটনা মোটামুটি আপনারা সবাই জানেন, কারণ অনেক দিঘিতেই, বাংলাদেশের অনেক প্রান্তের দিঘিতে এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু আমি ঠিক তার পরের অংশে আসছি।
ওই দিঘিতে খুবই একটি ভয়ানক ঘটনা, যেই ঘটনা আজ পর্যন্ত মানুষের মুখে মুখে রয়েছে। রামচন্দ্রের মেয়ের ঘটনা তো রয়েছেই, কিন্তু আরো একটি ঘটনা যেটি খুবই দুঃখজনক এবং সকলের সামনে দিনের বেলাতে ঘটেছিল, এবং যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে হিরণ। হিরণ সে মাছ ধরার কাজ করত, সে হিরণ জেলে হিসাবে পরিচিত ছিল। ওই ঘটনারও বহুদিন পরে যখন মানুষজন ওই দিঘিতে মাছ চাষ করত বা মাছ ছাড়ত, আমি আগেই বলেছি ওই দিঘিতে মানুষের কোনো ক্ষতি হতো না। মানুষ হয়তো বা দেখতো কিছু, কিন্তু তেমন কোনো ক্ষতিকারও হতো না, যার কারণে জেলেরা ওই দিঘিতে মাছ ছাড়তো। যখন মাছ বড় হতো তখন সেই মাছ পুকুর থেকে তুলে বাজারে বিক্রি করত। তো এমন একটি ঘটনা, যখন ওই মাছ তোলার সময় হয়ে যায় তখন বেশ কিছু জেলে যে চতুর্দিকে জাল দিয়ে যায় মাছ তুলে আনা হয়, ঠিক তেমন জাল পুকুরে ফেলা হয়। জালগুলো ঠিকঠাক মতো ছড়িয়ে দেওয়ার জন্য মাঝখানে একটি নৌকা ছিল, ওই নৌকাতে দুইজন মানুষ ছিল, তার মধ্যে একজন ছিল সেই হিরণ জেলে। যখন ওই পুকুরে বা ওই দিঘিতে জাল ফেলা হয়, জাল ফেলার পর মাঝখানে ওই নৌকাতে ওই হিরণ জেলে ছিল, তারপর আস্তে আস্তে অন্য যারা জেলেরা ছিল তারা জাল টানা শুরু করে। জাল যখন টানা শুরু করে, জালের একটি অংশ যখন ওই পুকুরের মাঝখান দিয়ে চলে আসছিল, তখন হঠাৎ করে জালের একটি অংশ আটকে যায়। হিরণ সে একটু ছিপছিপে গরম ছিল এবং খুব সাহসী ছিল এবং সাঁতারও ভালো জানতো এবং পানির নিচে ডুব দিয়ে দীর্ঘক্ষণ থাকতে পারত। এই কারণে অন্য জেলেরা বলল যে হিরণ একটু ডুব দিয়ে দেখতো জালটা কিসে আটকালো। হিরণ স্বাভাবিকভাবেই ডুব দেয়, কিন্তু আশ্চর্যের বিষয়, হিরণ আর পানির উপরে ভেসে আসে না, ভেসে ওঠে না। অনেকক্ষণ হয়ে যায়, সবাই খোঁজাখুঁজি করা শুরু করে, অন্যরা ডুব দেয় যে কি হলো, হিরণ কোথায় গেল, কিন্তু হিরণকে আর খুঁজে পাওয়া যাবে না। খোঁজাখুঁজির একটা পর্যায়ে সবাই যখন ধরেই নিয়েছে যে হিরণকে আর জীবিত পাওয়া যাবে না, তখন হঠাৎ করে শত শত মানুষের সামনে আশ্চর্যজনকভাবে হঠাৎ পানির উপর হিরণ ভেসে ওঠে এবং সে দিব্যি সাঁতরে পুকুর পাড়ে চলে আসে। যখন আশেপাশের মানুষ যারা যখন শুনেছিল যে হিরণ হারিয়ে গেছে, উৎসাহী কিছু লোক এসেছিল। তারপরে যখন মাছ জেলেরা মাছ টানে, তখন মাছ কেনার জন্য আরো কিছু লোকজন আসে, আর এমনিতেও কিছু মানুষজন দেখে যে মাছ কতটুকু জেলেরা ধরতে পারছে। এরকম বেশ কিছু মানুষ সেখানে ছিল। তারা সবাই খুব অবাক হয় এবং প্রত্যেকেই হিরণকে জিজ্ঞাসা করে, এতক্ষণ তুমি পানির নিচে কি করছিলে? হিরণ কোনো প্রশ্নের উত্তর দেয় না। সবাই আরো একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে, হিরণের ঠোঁটে পানের পিক লেগে এই ঠোঁট দুটি লাল হয়ে আছে। কিন্তু মজার বিষয়, হিরণ কিন্তু কখনো পান খেত না। সবাই বলে, কি ব্যাপার হিরণ, তুমি পানির নিচে পান পেলে কোথায়? কিন্তু হিরণ কোনো বিষয়ে কোনো কথা বলতে রাজি ছিল না। কিন্তু আশেপাশের মানুষরাও তো নাছোড়বান্দা, তারা ক্রমাগত প্রশ্ন করেই যাচ্ছিল। এক পর্যায়ে হিরণ বেচারা নিরুপায় হয়ে বলতে বাধ্য হলো সেই ঘটনা। হিরণের ভাষ্য মতে, হিরণ যখন পানির নিচে ডুব দেয় তখন সে পানির নিচে চলে যায়, কিন্তু হঠাৎ করে দেখে যে নিচে কোথাও পানি নেই, সেখানে শুকনো জমি। আর সেখানে দেখতে পায় নববধূর সাজে লাল টুকটুকে বেনারসি পরা একটি ছোট্ট মেয়েকে। কিন্তু ঘোমটা দিয়ে মেয়েটির চেহারা ঢাকা ছিল, এই জন্য চেহারাটা খুব ভালো করে দেখতে পায়নি। ওই মেয়েটি তাকে অনেক আপ্যায়ন করে, অনেক কিছু খেতে দেয়। হিরণ খুব অবাক হয় যে আমি কোথায় আসলাম, আমি কি পৃথিবীতে আছি না অন্য কোনো জগতে চলে আসি। কিন্তু হিরণ বুঝতে পারে যে না, অন্য কোনো জগতে সে চলে আসেনি, সে পৃথিবীতেই আছে। কিন্তু ওই মেয়েটি তাকে অনেক খাওয়ার জন্য রিকোয়েস্ট করে এবং হিরণ খায়। এবং খাবার শেষে বিদায় নেওয়ার সময় আমরা অনেক সময় দেখি গ্রামে দাওয়াত খাওয়ার পরে পান দেয়া হয়, আর কি পান সুপারি দেয়া হয়। তখন হিরণকে ওই মেয়েটি পান দিয়ে আপ্যায়ন করে এবং যাওয়ার সময় বলে দেয় যে
এই ঘটনা তুমি কাউকে বলবা না, যতই প্রেশার দিক মানুষ, কিন্তু আজকের এই ঘটনাটি তুমি কাউকে বলতে পারবা না। তো হিরণ যখন এই কথা বলে ফেলেছে, বলতে দেরি হয়েছে, কিন্তু হিরণের নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে রক্ত বের হতে দেরি হয়নি। গল গল করে রক্ত পড়া শুরু হয় এবং সকলের সামনে হিরণ ছটফট করতে করতে মারা যায়। হিরণের এই বিষয়টি আজও অজানা রয়ে গেছে। আসলেই কি এই ঘটনা ঘটেছিল পানির নিচে? সবাই ধারণা করে যে পানির নিচে সে যাকে দেখেছিল সেটি সে রামচন্দ্রের মেয়ে। দিঘির প্রায় চারপাশে রয়েছে বাঁশঝাড় এবং বড় বড় গাছপালা দিয়ে ঘেরা। এখনো মানুষ দিঘির পাড়ে দিয়ে যেতে ভয় পায়। এখনো লোকে মুখে শোনা যায়, যখন রাতে দিঘির পাশের রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, এখনো লাল টুকটুকে বেনারসি পরা কোনো এক ছোট্ট নববধূ, যার বয়স অনেক কম, তাকে দেখা যায়। প্রিয় লিসেনার্স, জাহাঙ্গীর ভাই বলেছেন এটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা, যেটি বিষ্ণুপুর ইউনিয়নের অনেক মুরব্বী ঘটনাটি জানে। আর উনি ওনার নানার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছিলেন। ওনার নানা 2018 সালে মারা গেছেন। প্রিয় লিসেনার্স, অনেকেই দিঘি কেন্দ্রিক ঘটনা চান। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর চাঁদপুরে আমাদের যারা লিসেনাররা রয়েছেন এবং বা কেউ যদি ওখানে যান, তাহলে অবশ্যই ঘটনাটির সত্যতা যাচাই করতে পারবেন। অবশ্যই মানে ঘটনাটি সত্য কিনা আশেপাশের মানুষদের কাছ থেকে সেই বিষয়ে তথ্য নিতে পারবেন। আমি ঘটনাটির স্থান আবারও বলে দিচ্ছি, চাঁদপুর জেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্দি গ্রাম, এবং সেখানেই রয়েছে রামরাবাড়ি, এবং রামরাবাড়ির পাশেই এই দিঘি রয়েছে। প্রিয় লিসেনার্স, উনি আমাদেরকে এই দিঘির একটি ছবি পাঠিয়েছেন। এই ছবিটি আমাদের কমিউনিটি পোস্টে রয়েছে। আপনারা চ্যানেলে কমিউনিটি একটা ফিচার রয়েছে, ওইখানে গিয়ে যখন আপনারা টিপ দিবেন বা প্রেস করবেন, তখন আমাদের যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলোতে আমরা কি কি আপলোড করেছি বা কি পোস্ট দিয়েছি সেগুলো দেখতে পাবেন। এখানে রামরা দিঘির চমৎকার একটি ছবি রয়েছে। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনারা অনেকেই দীর্ঘ ঘটনা চান। তো এই ঘটনাটি আসলে দীর্ঘ ছিল, এটি সত্য ঘটনা ছিল। আর মাঝখানে একটি অংশ আমি স্কিপ করে গেছি, জাস্ট খালি পুকুরে থালবাটি ভেসে ওঠার বিষয়টা, কারণ এরকম ঘটনা এর আগেও বেশ কয়েকবার প্রচারিত হয়েছে। এই কারণে আমি বিষয়টা আর কি পুনরাবৃত্তি করতে চাইনি। হতে পারে এই দিঘিতেও এই একই ঘটনা ঘটেছে। যাই হোক, আশা করি আপনারা আমাদেরকে আরও ঘটনা পাঠাবেন। ঘটনা পাঠিয়ে আমাদের সামনে এগিয়ে চলার পথকে সমৃদ্ধ করবেন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে পাঠিয়েছেন শহীদুজ্জামান, যার বাড়ি পিরোজপুর জেলার কাউখালী থানার রঘুনাথপুর গ্রামে। এবং যে ঘটনাটি আমি বলবো, এই ঘটনাটিও এই রঘুনাথপুর গ্রামেরই ঘটনা। ঘটনাটি বেশ অদ্ভুত, এই জন্য এই ঘটনাটির নাম তিনি দিয়েছেন অলৌকিক নিদর্শন। এবং সত্যি একটি অদ্ভুত ঘটনা। আপনারা ঘটনাটি যখন শুনবেন তখন ফিল করবেন। সাধারণত ভৌতিক ঘটনাগুলো রাতের বেলা ঘটে, কিন্তু এখন যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটি শহীদুজ্জামান আমাকে পাঠিয়েছেন, এটি কিন্তু দিনের বেলার ঘটনা। খুব অদ্ভুত, তাই না? আসলেই অদ্ভুত। তো কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই। ঘটনাটি যিনি শহীদুজ্জামানকে বলেছেন তার নাম হচ্ছে সমীর আলী, সমীর আলী দাদা। তো সমীর আলী দাদা তখনও জন্ম নেননি, আর এই ঘটনাটি ঘটেছিল সমীর আলী দাদার চাচার সাথে। চাচার নাম ছিল চান মিয়া, ডাক নাম চানু। গ্রামের সবাই তাকে চানু বলেই ডাকতেন। ঘটনাটির সময়কাল 1920 সালের দিকে, বহু আগের ঘটনা। এই চানু এবং মনা দুইজন
তারা সবসময় একত্রে মাছ ধরত। এনারা দিনের বেলাতেই মাছ ধরতেন। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে এই চানু চাচা উনি ঘর থেকে মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে বের হয়ে যান এবং মনার বাড়িতে গিয়ে মনাকে সাথে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে নদীর ঘাটে চলে যান। নদীর ঘাটে যখন তিনি গিয়েছেন তখন একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। তিনি দেখেন ঘাটে শুধু তাদের নৌকাটাই রয়েছে, আর কোনো নৌকা নেই। উনি চিন্তা করেন কি ব্যাপার, একটা নৌকাও নাই। আরো একটা বিষয় লক্ষ্য করেন, ঘাটে একটা মানুষও নেই, এমনকি আকাশ দিয়ে একটা পাখিও উড়ে যাচ্ছে না, কুকুর বিড়াল কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে কোনো একটা জীবন্ত প্রাণীর অস্তিত্ব তিনি দেখতে পাচ্ছেন না। তো এটি আসলে তার কাছে বেশ অস্বাভাবিক লাগে। বাস তারপরেও ওনারা দুইজন ওনাদের নৌকায় উঠে যান, নৌকা নদীর মধ্যে নিয়ে যান এবং মাছ ধরা শুরু করেন। ওই নদীতে ইলিশ মাছ পাওয়া যেত, আর আজকের মতো এত বড় বড় জাল দিয়ে তখন ইলিশ মাছ ধরতে হতো না, তখন বেশ ছোট ছোট জালে ইলিশ মাছ ধরা পড়তো। ওনাদের একটি জাল ছিল, এই জালটার দুই পাশে বাঁশ ছিল, মাঝখানে জাল ছিল, ওইটা নদীর মধ্যে নামিয়ে দিত এবং ওইটা উঁচু করার পরে সেখানে মাছ পাওয়া যেত। এখন অবশ্য এই ধরনের জাল খুব একটা দেখা যায় না, বা দেখা যায় না বললেই চলে। তো এভাবে ওনারা মাছ ধরা শুরু করেন এবং বেশ মাছ পান, এবং স্বাভাবিক থেকেও বেশ মাছ পান। ওনারা মাছ ধরছেন এবং একটা অদ্ভুত বিষয়, বিশেষ করে মনা এই চানু চাচাকে বলছে যে, চানু দেখো দেখো নদীতে একটাও নৌকা নেই, সবাই মাছ ধরা কি ছেড়ে দিল, বা নৌকা নিয়ে কোন দিকে মাছ ধরতে গেল? তখন চানু চাচা বলছে, ভালোই হয়েছে কেউ নাই, আমরা একা একা মাছ ধরি, এই জন্য মনে হয় মাছ বেশি পাচ্ছি। তো ওনারা মাছ ধরছেন। এখন মাছ ধরার পরে ওনারা দেখলেন যে বেশ নৌকা প্রায় ভরে গেছে মাছে। তখন চিন্তা করলেন যে এখন তো ব্যাপারীদের কাছে বিক্রি করতে হবে। সাধারণত কি হতো, ব্যাপারীরা নৌকা থেকে মাছ কেনার জন্য ওই নৌকা নিয়ে নদীর মধ্যে ঘুরত এবং বিভিন্ন নৌকা থেকে মাছ সংগ্রহ করত। ওনারা সকাল থেকে বিকাল পর্যন্ত মাছ ধরলেন, অথচ একটা ব্যাপারীর নৌকাও চোখে পড়ল না। কোনো মাঝির নৌকা তো নাই, ব্যাপারীর নৌকাও নেই। ওনারা অবাক হলেন যে এত মাছ নিয়ে এখন কি করব, কার কাছে বিক্রি করব? কোনো ব্যাপারী আসলো না, তাহলে তো বাজারে যেতে হবে। তখন চানু চাচা তিনি মনাকে বললেন যে, মনা তুই নৌকাটা পাহারা দে, আমি একটু বাড়ির থেকে আসি, বাড়ির থেকে তোর ভাবির সাথে দেখা করে আসি, একটু কথা বলে আসি, আর বাজারে যাব এই মাছগুলা নিয়ে। তখন মনা বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করছি। তখন চানু চাচা উনি বাড়িতে যান। বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে ডাকাডাকি করতে থাকেন। অদ্ভুত বিষয় যে চানু চাচার স্ত্রী কোনো সারা শব্দ দেয় না। ওনার যে সন্তানাদি ছিল তাদেরও কোনো সারা শব্দ নেই। উনি ঘরের মধ্যে ঢোকেন। ঘরের মধ্যে ঢোকার পর উনি কাউকে দেখতে পান না। চিন্তা করেন যে ওনার স্ত্রী এবং ছেলেপেলে হয়তোবা বাইরে গেছে, ওনার স্ত্রী পাড়া প্রতিবেশীদের বাড়িতে গেছে, আর বাচ্চা কাচ্চা খেলতে গেছে, এইটাই চিন্তা করেছেন তিনি। তখন উনি যে কাজটি করেন যে পাড়া প্রতিবেশীর বাড়িতে যান, বিশেষ করে প্রতিবেশীর যে ঘরটা ছিল সেখানে গিয়ে ডাকাডাকি করেন। তিনি দেখেন যে প্রতিবেশীর ঘর দরজা খোলা, কিন্তু বাড়িতে কেউ নেই। অদ্ভুত বিষয়, কোথায় গেল সবাই? এবং উনি আরো একটা বিষয় লক্ষ্য করেন, ওই বাড়িতে বেশ কিছু মুরগি ছিল এবং মুরগির বাচ্চাও ছিল। ওই বাচ্চাগুলো ওই যে মা মুরগির সাথে ঘুরে ঘুরে বেড়াতো। একটা মুরগিকেও দেখা যাচ্ছে না, একটা গরু ছাগলকেও দেখা যাচ্ছে না। আর গেরস্ত বাড়িতে অনেকেই কুকুর বিড়াল পালে, সেগুলোকেও দেখা যাচ্ছে না। উনি চিন্তা করলেন কি ব্যাপারে, এত শুনশান নীরবতা কেন, কি হয়েছে? তো উনি আবার নদীর ঘাটে চলে যান। নদীর ঘাটে গিয়ে দেখেন যে মনা বসে আছে নৌকার উপরে। তো মনাকে বলেন যে, কিরে মনা, একটা মানুষকেও পেলাম না,
ঘটনা কি? মনে বলে আসলেই তো তাই, আমরা দুজন একটা মানুষকেও সকাল থেকে দেখলাম না, মানুষ তো দূরের কথা, পশু পাখি কেউ দেখলাম না। তখন চানু চাচা বলেন যে তাহলে একটা কাজ করি, চল নদীর ওই পাশে যাই, নদীর ওই পাশে যে গ্রাম আছে, গ্রামে গিয়ে সবাইকে বলি যে এইখানে এই ঘটনা ঘটছে, কাউকে দেখা যাচ্ছে না। বলে ভালো কথা, চলো যাই। নদীটা আসলে খুব বেশি মানে চওড়া ছিল না, এপাশ থেকে ওপাশ যেতে খুব বেশি সময় লাগতো না। তারা নৌকা বেয়ে খুব দ্রুত ওই পাশের গ্রামে চলে যান। ওই পাশের গ্রামে যাওয়ার পরে সেখানেও গিয়ে যে দৃশ্য দেখেন তাতে ওনারা ভয় পেয়ে যান। ওনারা দেখেন যে পাশের গ্রামে একই অবস্থা, কোনো মানুষ নেই, পশু পাখি নেই, কুকুর বিড়াল নেই, গরু ছাগল নেই, কিচ্ছু নেই। তারা ভয় পান, আবার চলে আসেন নৌকায়। তারা চিন্তা করেন যে আমাদের সাথে কি হচ্ছে, সত্যি কি এভাবে কয়েকটা গ্রাম মানুষ শূন্য বা কোনো প্রাণী শূন্য হয়ে যেতে পারে? ওই গ্রামে কিন্তু বেশ কিছু মসজিদ ছিল। ওই মসজিদের যিনি মুয়াজ্জিন থাকতেন উনি অনেক জোরে আজান দিতে পারতেন। তখন তো আসলে মাইক ছিল না, আর তখন কিন্তু ওই গ্রাম তো দূরের কথা, ওই উপজেলাতেও কিন্তু ইলেকট্রিসিটি ছিল না। তখন ওনারা চিন্তা করেন যে দেখি আজানের শব্দ ভেসে আসে কিনা, অন্তত আজানের শব্দ ভেসে আসলে বোঝা যাবে যে মসজিদের মুয়াজ্জিন সাহেব আছেন। ওনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেন যে আজানের শব্দ আসে কিনা। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যা হয়ে যায়, কিন্তু আজানের শব্দ আর পাওয়া যায় না। এদিকে রাত নেমে এসেছে। এরপর ওনাদের আর কিচ্ছু মনে নেই। ওনাদের ঘুম ভাঙে বা জ্ঞান ফেরে, ঘুম ভাঙে বলাটা ঠিক হবে না, জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে দেখেন যে ওনারা নদীর পাশে পড়ে আছেন, ওনাদের হাত পা দড়ি দিয়ে বাঁধা, এবং সমস্ত মানে তাদের সারা শরীরে কাদামাটি লেগে আছে, এবং গ্রামের মানুষজন তাদেরকে ঘিরে ধরে মানে ঘিরে বসে আছে এবং অবাক দৃষ্টিতে তাদের দুইজনের দিকে তাকাচ্ছে। তখন যখন এই দৃশ্য তারাও মানে দেখেন যে মানুষজন তাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে, তখন এই চানু চাচা এবং মনা দুইজন একে অন্যের দিকে তাকাতাকি করে যে কি ব্যাপার, আমাদের মানে এই অবস্থা কেন, আর সবাই আমাদেরকে দেখছে কেন। তখন গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করে কি ব্যাপার, কি হয়েছে। তখন গ্রামের মানুষরা বলে তোমরা 3 মাস নিখোঁজ ছিলা, তোমরা মাছ ধরতে যাওয়ার পরে 3 মাস তোমাদের কোনো হদিস নাই, কত খুঁজেছি আমরা, ধরে নিয়েছি তোমরা হারিয়ে গেছো বা মারা গেছো বা নৌকা ডুবে মারা গেছো, তোমার লাশও খোঁজার চেষ্টা করছি তারপরও পাইনি। তোমরা 3 মাস কোথায় ছিলা বা কে ধরে নিয়ে গিয়েছিল? আর এইভাবে হাত পা বেঁধে ফেলে রেখে গেছে। ওরা দুজনই, বিশেষ করে চানু চাচা এবং মনা, খুবই অবাক হয় যে 3 মাস, আমরা তো কিছুক্ষণ আগেও মাছ ধরছিলাম, তারপর আমাদের কিছু আর মনে নেই। দুজন একসাথে আমরা সেন্সলেস হয়ে যাই। প্রিয় লিসেনার্স, তারা কিন্তু বেশ কিছু হুজুরের মাধ্যমে, কবিরাজের মাধ্যমে কি হয়েছিল আসলে, তারা কোথায় ছিল, কে নিয়ে গিয়েছিল, তারা এটা জানার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত এটার কোনো রহস্যের কুল কিনারা হয়নি। কি ঘটেছিল আসলে? কি একটি গ্রামে বা একাধিক গ্রামে এইভাবে কেউই থাকবে না, একটা প্রাণীও থাকবে না, এটা কি সম্ভব? তারা 3 মাস কোথায় ছিল, কে নিয়ে গিয়েছিল, 3 মাস তারা কি খেয়েছে, তারা কিচ্ছু বলতে পারে না। এটি ছিল ঘটনা। এটি সত্যি একটি অদ্ভুত ঘটনা ছিল। ঘটনাটি ছোট কিন্তু অতটা ভয়ের না, কিন্তু ঘটনাটি খুবই অদ্ভুত। ধন্যবাদ শহীদুজ্জামানকে এত সুন্দর একটি ঘটনা পাঠানোর জন্য।